শুভেচ্ছা। শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। এরপর জামায়াতে ইসলামের প্রতিনিধি দল যাবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়। সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, এনসিপির সাথে বৈঠক এখন কোন পর্যায়ে আছে, কি নিয়ে আলোচনা চলছে সেটা একটু জানতে চাই। এছাড়া জামায়াতে ইসলামের নেতারা কখন আসতে পারেন? ফয়সাল, এনসিপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক এখন কোন পর্যায়ে আছে, কি কি বিষয় নিয়ে আলোচনা চলছে সেটা একটু জানতে চাই। আর জামায়াতে ইসলামের নেতারা কখন আসতে পারেন? জামায়াত ইসলামের যে প্রতিনিধি দল রয়েছেন, নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াত ইসলামের চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যমুনায় প্রবেশ করেছে। আর এনসিপি বিকেল 5টায় তারা যমুনায় প্রবেশ করেছে। ইতিমধ্যে তাদের আলোচনা প্রায় শেষের দিকে রয়েছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে হয়তো তারা বের হতে পারেন। তবে এনসিপির যে আলোচনার বিষয়টি, তারা যেমনটি জানিয়েছিলেন মূল 4টি বিষয়ে তারা আজকে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করবেন। সেখানে জুলাই সনদ কোন প্রক্রিয়ায় কিভাবে বাস্তবায়ন হবে সেটি নিয়ে তাদের মূল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটি হচ্ছে জুলাই সনদ নিয়ে তাদের যে আলোচনা সেটি। মূলত এনসিপি এখনো পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেনি, যার কারণে প্রধান উপদেষ্টার সাথে এই বিষয়টি নিয়েই তারা যে তাদের প্রত্যাশার জায়গা, যেই কারণে তারা মূলত এই জুলাই সনদে স্বাক্ষর করেনি সেই বিষয়টি নিয়ে তারা আজকে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করবেন। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে জুলাই আগস্টে সংগঠিত যে গণহত্যাটি হয়েছে, যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি নিয়ে একটি সুস্পষ্ট রোড ম্যাপ প্রত্যাশার কথা জানিয়েছে এনসিপি। তারা বলছে এই বিচার প্রক্রিয়ার যদি একটি তারা রোড ম্যাপ পান সে বিষয়ে তারা আজকে প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন, যে ভবিষ্যতে এই বিচার প্রক্রিয়া কোন প্রক্রিয়ায় পরিচালিত হবে সে বিষয়ে তারা আলোচনা করবেন। এর বাহিরে তাদের যে গুরুত্বপূর্ণ শাপলা প্রতীকটি রয়েছে, নির্বাচন কমিশনে এর আগেও তারা বেশ কয়েকবারই গিয়েছেন, সেখানে তারা নানা রকম আলোচনা কিংবা চিঠি চালিয়েও হয়েছে বেশ কয়েকবার, কিন্তু তারপরেও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এনসিপির চাহিত যে শাপলা প্রতীকটি রয়েছে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত গ্রিন সিগন্যাল আসেনি। ফলে সেই জায়গাটিও তারা আজকের আলোচনায় রেখেছেন এবং প্রধান উপদেষ্টার সাথে হয়তো সে বিষয়ে তারা আলোচনা করবেন। যেহেতু আপনি জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসলে তাদেরকে যে শাপলা দেওয়া হবে না সেই বিষয়ে আসলে আইনি ব্যাখ্যাও তারা চেয়েছেন, যদিও নির্বাচন কমিশন সেই ব্যাখ্যায় এখনো পর্যন্ত যাননি কিংবা দেননি। তবে এই বিষয়টি এ কারণেই মূলত তারা প্রধান উপদেষ্টার সাথে পরামর্শ করবেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সরকারি যে নিয়োগ প্রক্রিয়া কিংবা সরকারের যে প্রশাসনিক কাঠামো সেখানে দলীয়করণের একটা অভিযোগের কথা তারা বলছেন, যাতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সেটি যাতে রদবদল করা হয় কিংবা এই পদগুলোতে যাদের নিরপেক্ষতা আনয়ন করা হয় কিংবা বজায় থাকে সেই ব্যবস্থার কথাটিও তারা বলছেন। তারা চাচ্ছেন যে যাতে করে দলীয় বিবেচনায় পদ না দিয়ে যাতে যোগ্য ব্যক্তিকে নিরপেক্ষভাবেই সেই সকল পদগুলোতে পদায়ন করা হয় সে বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। আর যদি জামায়াতে ইসলামের কথা বলি, তারা কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন, তবে তারাও মূলত গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে কিংবা পিআর এর সংশ্লিষ্টতা নিয়ে হয়তো প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন। তবে সে বিষয়ে আসলে কি নিয়ে আলোচনা হচ্ছে সে বিষয়ে এখন আমাদেরকে জানেনি, তারা হয়তো বের হয়ে সংবাদ সম্মেলন করার পরে বিস্তারিত জানা যাবে। নিশ্চয়ই আপডেট আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ ফয়সাল আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নির্বাচনকালীন সরকার ছোট করা নিয়ে কোনো আলোচনা হয়নি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে কোনো দল এমন দাবিও করেনি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, জনপ্রশাসনে নিয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো নিয়োগ দলীয়ভাবে হচ্ছে না। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে সব সংশয় দ্রুত কেটে যাবে। নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনীতিতে নানা আলোচনা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টা কি দায়িত্বে থাকছেন নির্বাচনের সময়, চলছে এমন গুঞ্জনও। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপি কিছু উপদেষ্টার রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। অন্যদিকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে শুনানি চলছে আপিল বিভাগে। এমন প্রেক্ষাপটে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে উপদেষ্টা পরিষদ কি ছোট হচ্ছে প্রশ্ন ছিল আইন উপদেষ্টার কাছে। দাবি করেন সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। ইন্টারিম সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো রোল পালন করবে, এটা বলতে তত্ত্বাবধায়ক সরকার আমাদের একটা নিরপেক্ষ ভূমিকা চেয়েছে, ওটা
তাদেরকে অ্যাসিওর করা হয়। না না না, এই ধরনের কোনো কিছু আলোচনা হয়নি, এটা উপদেষ্টা পরিষদে আলোচনার বিষয়। এই কি নির্বাচনকালীন সরকার ছোট হবে টবে নাকি এই ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয়, সেটা তো ওনারা এর আগেও বলেছেন। এটা আমার কোনো কমেন্ট নাই, এটা ওনারা বলেছে, এটা উপদেষ্টা পরিষদ আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। শীর্ষ দুই দল বিএনপি ও জামায়াতের মধ্যে টানাপোড়েনের কারণে 3 সপ্তাহ শূন্য রাখার পর জনপ্রশাসন সচিবের পদে নিয়োগ দিতে পেরেছে সরকার। একই কারণে প্রশাসনে নিয়োগ পদোন্নতি সংক্রান্ত এপিডি উইংয়ের নিয়োগ নিয়ে চলছে দ্বন্দ্ব। এক্ষেত্রে একজন উপদেষ্টার ভূমিকা নিয়ে আলোচনা আছে, তবে প্রশাসনে দলীয় নিয়োগের বিষয়টি অস্বীকার করেছেন ডক্টর আসিফ নজরুল। আমরা মনে করি না দলীয়ভাবে হয়। শোনেন, আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে যে এক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে। যেহেতু সব দলই অভিযোগ করে অন্য দলের লোক আছে, তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি। জাতীয় নির্বাচন ঘোষিত সময় ফেব্রুয়ারির প্রথমে হবে কিনা এ নিয়েও অনিশ্চয়তা আছে, তবে আইন উপদেষ্টা সেই শঙ্কাও উড়িয়ে দেন। মাঠে ঘাটে আস্থার অভাব আছে নাকি আমি জানি না, তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার, ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো। তবে আমার ধারণা যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব, এই সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত তখন আশা করি কেটে যাবে। আইন উপদেষ্টা বলেন, ঘোষিত সময়ে নির্বাচন নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ দিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিতদের সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংবিধানের আলোকে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে যেতে হবে। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম খুনের অভিযোগে কারাবন্দী সাবেক সেনা কর্মকর্তাদের বিচার যথাযথ নিয়মে হতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ঘোষিত সময়ে নির্বাচনে জোর দেন মুক্তিযোদ্ধারা। যার যখন খুশি তখন সেটা বলবে, আর বিএনপির সাথে সবসময় মেনে নেবে, এটা হতে পারে না। অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের মধ্যে নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তি মাথা চারা দিয়ে উঠবে, তাই সরকারকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। সংবিধানে যে কেয়ারটেকার সরকারের ভূমিকা দেওয়া আছে, বলা আছে, সেই বৈশিষ্ট্য তাদেরকে এখন থেকে করতে হবে তাদের সমস্ত কর্মকাণ্ডে, এবং আমি মনে করি তাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন দেওয়া উচিত না। তাদেরকে ডে টু ডে যে কাজগুলো, দৈনন্দিন যে কাজগুলো, সেই কাজগুলো থেকে আস্তে আস্তে চলে যাওয়া উচিত। আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোনো দলের সাথে সম্পৃক্ত আছে, তাদের সরকারে থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে না। নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপকালে রিজভী আহমেদ কথা বলেন সেনা সদস্যদের বিচার প্রসঙ্গে। সবকিছু হচ্ছে আইনি প্রক্রিয়ার ব্যাপার। আইনি প্রক্রিয়াতে যা হওয়ার তাই হচ্ছে বা সেটাই হবে, এবং অবশ্যই সেটা আইনি প্রক্রিয়াই হতে হবে। এখানে কোনো হস্তক্ষেপ বা কোনো মুখ চাওয়াচয়ের ব্যাপার থাকবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগ তারা প্রমাণ করবেন তারা এই অভিযোগে অভিযুক্ত নন। ফ্যাসিবাদের সহযোগীদের দায়িত্বে রেখে দেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। তো তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কারো চাপের কাছে নতি স্বীকার করবে না কমিশন, আইনের বাইরে কোনো অন্যায় নির্দেশও দেবে না, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। কমিশনাররা বলেন, আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ। এবারও সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে বিশ্বের কাছে জাতি হিসেবে নিন্দিত হতে হবে। জানানো হয় 16 নভেম্বর প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ চালু হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশিক্ষকদের প্রশিক্ষণের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য দুদিনের এই আয়োজন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন কমিশনাররা। নির্দেশ দেন, নির্বাচনী পরিবেশ তৈরির কাজ এখন থেকেই শুরু করতে হবে। নির্ভয় এবং নিরপেক্ষভাবে কাজ না করলে কেউ পার পাবে না, হুঁশিয়ার করেন কমিশনাররা। এই ইলেকশনও যদি আমরা ভালো না করতে পারি, বিশ্বের কাছে, মানুষের কাছে জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব। যখন কোনো ঘটনা ঘটবে দুই পক্ষের মধ্যে, দুই পক্ষ থেকে ধরতে হবে। যেটাকে ধরা হবে সারা যাবে না, ইলেকশনের আগে সারা যাবে না।
সেন্ট টু কোর্ট। রাষ্ট্র এবং জাতি হিসাবে আমাদের ইতিহাসে সম্ভবত ওয়ান অফ দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন ইজ দিস ওয়ান। আমাদের সকল কাজ থাকলেও এটাকে প্রায়োরিটি কাজ হিসাবে নিয়ে আমরা যেন আমাদের দায়িত্বটা পালন করি মাঠ পর্যায়ে। কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনানুযায়ী কাজ করবে ইসি, কোনো চাপের কাছে মাথা নত করবে না। নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নত স্বীকার করবে না। কারণ আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না, অন্যায় কোনো হুকুম দিব না। এইটা আপনারা ধরে রাখতে পারেন যে আইন প্রচলিত আছে রিলেভেন্ট টু দ্য ইলেকশন, সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে বা আপনারা সেটা সেইভাবে পালন করবেন। পোস্টাল ভোটিং এর জন্য 16 নভেম্বর অ্যাপ উন্মুক্ত করা হবে জানিয়েছে ইসি। এই যুদ্ধে আমাদের জিততেই হবে, বিকল্প নেই। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল সকাল 8:30টার দিকে এই আদেশ দেন। হাজির না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও মেজর জেনারেল কবিরুল সহ অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মাইনুল মারুফ ও এম এ আজিজকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। ট্রাইব্যুনাল কার্যক্রম শুরুর আগেই সকাল 7টার দিকে ঊর্ধ্বতন এই সেনা কর্মকর্তাদের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে হাজির করা হয়। এর আগে ঢাকা সেনানিবাসে সাব জেলে তাদেরকে সেনা হেফাজতে রাখা হয়েছিল। মানবতা বিরোধী অপরাধের আলাদা 3টি মামলায় গ্রেফতার করা হয় র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সরওয়ার, মোহাম্মদ কামরুল হাসান, মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন, সরার বিন কাশেম, রেদওয়ানুল ইসলাম, বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম ও কর্নেল আনোয়ার লতিফ খান, যিনি অবসরকালীন ছুটিতে রয়েছেন, যাদের বিরুদ্ধে গুম করে নির্যাতন এবং জুলাই আন্দোলনে হত্যার অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে সংক্ষিপ্ত শুনানি করেন ট্রাইব্যুনাল। দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত যে বন্দিশালা ছিল TFI সেল, সেইখানে কিছু বন্দীকে আটক করে রাখা 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত 14 জন বন্দীকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল, সেখানে 10 জন আসামিকে হাজির করা হয়েছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন এই সেনা কর্মকর্তাদের শেষ পর্যন্ত ট্রাইব্যুনালে হাজির করা হবে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মহলে আলোচনা ছিল তুঙ্গে। তারা যেমন জুলাই আগস্টে নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে পরিচালিত হত্যাযজ্ঞের সময় তারা যেমন রুখে দাঁড়িয়েছিলেন বা মাঝখানে ভূমিকা পালন করেছিলেন, যেটা জাতি স্মরণ করে, একইভাবে এই যে বিচার প্রক্রিয়া, গুমের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা তাদের সহযোগিতা করছেন, আইনের প্রতি তাদের শ্রদ্ধা দেখিয়েছেন। এটাও আমরা এই আজকের এই সময়ে আমরা উল্লেখ করতে চাই। দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। আরেক গুমের মামলায় ডিজিএফের সাবেক 3 পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 8 ঘন্টারও কম সময়ের শুনানির পর তাদের নিয়ে যাওয়া হয় সেনানিবাসের সাব জেলে। এসব মামলায় পলাতক 17 আসামিকে হাজির হতে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় জামিন এবং ভার্চুয়ালি আদালতে হাজিরার নির্দেশনা চেয়ে 2টি আবেদন করেন 15 সেনা কর্মকর্তার পক্ষের আইনজীবী, যার শুনানির দিন ধার্য হবে পরবর্তীতে। আত্মসমর্পণ, টেকনিক্যালি প্রসিকিউশন বলেছে গ্রেপ্তার, আমরা বলি আত্মসমর্পণ। কারণ তারা আজকে সকালে স্বেচ্ছায় এখানে আসছে, পুলিশ যে তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য তাদেরকে একটা গাড়িতে আনা হয়েছে। নিরাপত্তা এবং প্রশাসনিক সুবিধার কারণে এই ফ্যাসিলিটিটা ব্যবহার করা হয়েছে। তারা প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করেছে। এদিকে ট্রাইব্যুনাল ও তার বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর দেখানো শ্রদ্ধাকে প্রশংসনীয় বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনী প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানেই রাখা হবে ঊর্ধ্বতন এই সেনা কর্মকর্তাদের। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।
জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের পক্ষে স্টেট ডিফেন্সের যুক্তিতর্ক উপস্থাপন শেষ। আগামীকাল রায়ের জন্য দিন ধার্য করবে আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দিতে ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার হয়েছে। এর আগে গত সোমবার থেকে পলাতক আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। তিনি নিজের যুক্তিতর্কে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষে আনা অভিযোগ সহ বিভিন্ন বক্তব্যের বিরোধিতা করেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিষয় আমরা পরিষ্কার বলেছি যে সাধারণ ট্রায়ালে পাবলিক প্রসিকিউটরের কোনো বক্তব্য থাকার সুযোগ আছে যে সে ফুল এবং ট্রু ডিসক্লোজার করেছে কিনা। আমরা তাকে রিলাই করেছি বলে তাকে হোস্টাইল করি না। তার বক্তব্যে ফুল এবং ট্রু ডিসক্লোজার আছে বলে আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয়েছে। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানের একটি যা চাইবে সেটাই দিবে, এটাই স্বাভাবিক কথা। অতএব যে সমস্ত সাক্ষীরা সে ফরেন্সিক রিপোর্ট দাখিল করেছে সেই ফরেন্সিক রিপোর্টগুলি অগ্রাহ্য হইবে বলে আমি মনে করি। গুমের মামলার বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। বলেছেন, কেউ যেন আর এমন নির্যাতনের শিকার না হন। অপরাধীদের কোনো রকমের ছাড় না দেওয়ার দাবিও জানান তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে যখন চলছে গুমের মামলার বিচার প্রক্রিয়া, তখন বাইরে হাইকোর্টের সামনে বিচারের দাবিতে মানববন্ধন করছে ভুক্তভোগী পরিবার। তাদের দাবি কাউকে দায়মুক্তি নয়, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো অপরাধে জড়িতদের বিচার করতে হবে। এ সময় পালিয়ে যাওয়া অপরাধীদেরও দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। বুধবার সকালে গুমের 2 মামলায় 13 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। আর বিচার শুরুর প্রক্রিয়া দেখতে ট্রাইব্যুনালে হাজির হন দীর্ঘদিন গুম অবস্থা থেকে ফিরে আসা ভুক্তভোগীরা। গণমাধ্যমে তুলে ধরেন তাদের উপর নির্যাতনের গল্প। এখানে গুম করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। দমন পীড়নের ভয়ানক স্টিম রোলার চালিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। আমাদের উপর যে কি অন্যায় করা হয়েছে তা আমাদের মুখে কেউ বলতে পারবে না। একদিন যদি কেউ সেখানে রাখা হয় তাহলে বুঝবেন যে আমি তার কি অবস্থা হয়। 25 জন অপরাধীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এরা একজনও কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্ট বের হয়নি। তারা সেনাবাহিনীর বাইরে এসে, সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে তারা এগুলি করেছে। এবং এই সংখ্যাটা কিন্তু সেনাবাহিনীর 1000 ভাগের 1 ভাগও নয়। এ সময় বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে তারা বলেন, অপরাধের সাথে সম্পৃক্তদের জন্য কোনো ছাড় দেয়া না হয়। যারা বিদেশ আছে তাদেরকে আমাদের দাবি, তাদেরকে জন্য ইন্টারপোলের মাধ্যমে যে হোক পত্রপত্রিকা বিজ্ঞাপন দিয়ে ইন্টারপোলের মাধ্যমে তাদের বিদেশ ধরে আবার কোর্টে হাজির করে। আমরা ইনসাফ চাই। এই বিচার, এই আয়নাঘর আছে, এটা প্রকাশ করে 22 সালে কেউ কোনো কথা বলেন নাই। আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটে খুনির কাজ যেন আর করানো না হয়। জনগণের রক্ষক সেনাবাহিনীকে আর কোনোদিন যেন জনগণের মুখোমুখি দাঁড় করানো না হয়। টিএফআই-জেআইসির মতো গুমের উদ্দেশ্যে আর কোনো সেল যেন গঠন না হয় সেই দাবিও জানান ভুক্তভোগীরা। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় সাক্ষাতে দায়িত্ব গ্রহণের জন্য রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। সাক্ষাতে রাষ্ট্রদূত ফেব্রুয়ারির নির্বাচন ও সরকারের সংস্কার প্রক্রিয়ার প্রশংসা করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সম্পৃক্ততা উৎসাহব্যঞ্জক। জুলাই জাতীয় সনদকে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক ঐক্য ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা। প্রধান উপদেষ্টা আরও বলেন, জাতীয় ঐক্য কমিশনের উদ্যোগে সনদের স্বাক্ষর একটি ঐতিহাসিক পদক্ষেপ যা নির্বাচনের আগে জনগণের আস্থা তৈরি করেছে। তিনি জোর দেন, আগামী নির্বাচন শান্তিপূর্ণ উৎসবমুখর করতে সর্বোচ্চ চেষ্টা চলছে। দুই পক্ষই বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষায় সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন। আলোচনায় উঠে আসে রোহিঙ্গা ইস্যু নিয়েও জার্মানির অব্যাহত সমর্থনের বিষয়টিও। মুসলিম নারী ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় অভিযুক্ত ছাত্র শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে মামলা করেছে বুয়েট। সাইবার সিকিউরিটির মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে পুলিশ। সংস্থাটি জানায়, আসামি কারো ইন্ধনে এমন অশ্লীল, ধর্মীয় বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
মধ্যরাতে আন্দোলনে উত্তাল বুয়েট। সেখানকার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের। শ্রীশান্তর বিরুদ্ধে অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার সহপাঠী মুসলিম নারীকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট দিয়েছেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত আনারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে রাতেই ওই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে বুয়েট কর্তৃপক্ষ। চকবাজার থানায় মামলাও করে বুয়েট। সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়েছে, অশালীন বক্তব্য ব্যবহার করেছে, এসব এলিগেশন ছিল। এলিগেশনটা কতটুকু কি, এটার জন্য একটা তদন্ত কমিটি হয়েছে। এই তদন্ত কমিটি কাজ শুরু করলে সেগুলা রিপোর্ট আসলে আমরা স্পেসিফিক্যালি বলতে পারবো। রাত 4টার দিকে শ্রীশান্তকে চকবাজার থানায় নিয়ে যায় পুলিশ। সকালে তোলা হয় আদালতে। সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় অভিযুক্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পুরো বিষয়টি বিস্তরভাবে খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। আজকে সকালে তার বিরুদ্ধে বুয়েট কর্তৃপক্ষ বাদী হয়ে একটা নিয়মিত মামলা রুজু করেছে। আমরা তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে উপস্থাপন করি এবং তাকে সেখান থেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনাটি আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এটার সাথে যে বিষয়গুলো জড়িত থাকার কথা তারা বলেছেন, মামলার যারা উল্লেখ করেছেন, সেগুলো আমরা খতিয়ে দেখছি। এই ঘটনার পেছনে আর কেউ আছে কিনা তার তদন্ত চলছে বলেও জানায় পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহের পরিচয় খুঁজতে গিয়ে অটোরিকশা ছিনতাই চক্রের সন্ধান পেয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। হত্যায় জড়িত দুজনকে গ্রেফতারের পর সংস্থাটি বলছে অটো ছিনতাই করতেই হত্যা সংঘটিত করে আসামিরা। সকালে পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কুদরতি খুদা এই তথ্য জানান। বলেন, গত 26 সেপ্টেম্বর সকালে দক্ষিণ কেরানীগঞ্জে একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই মরদেহের পরিচয় শনাক্ত করতে গিয়ে ছিনতাই চক্রের তথ্য পায় পিবিআই। পুলিশ জানায়, মৃত জালাল উদ্দিন অটো চালকের আড়ালে ছিনতাই করতেন। নুরু শেখ তার সহযোগী। ঘটনার দিন দুজনে অটোরিকশা ছিনতাইয়ে বের হন। কোনো ছিনতাই করতে না পেয়ে জালাল উদ্দিনকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে তা বিক্রি করে দেন নুরু শেখ। অভিযান চালিয়ে নুরু শেখকে গ্রেফতার করে পিবিআই। তার তথ্যে ক্রেতা মোজাম্মেলকেও গ্রেফতার করা হয়। বলেন, পুরো ছিনতাই চক্রের 7 থেকে 8 জনকে শনাক্ত করা হয়েছে। চক্রটি গত 15 বছর ধরে রাজধানীর বংশাল, মিডফোর্ড ও চকবাজার এলাকায় ছিনতাই করতেন। তারা দুইজনেই সম্পূর্ণভাবে নিজেদের যে কর্মকাণ্ড, নিজেদের যে অপরাধ, এই অপরাধে নুরু শেখ কি করেছেন, তার সহযোগী কারা আছেন এবং মোজাম্মেল কতদিন যাবৎ রিক্সা, অটোরিকশা, ভ্যান এগুলো কিনেন, চোরাই মাল কোথায় কোথায় বিক্রি করেন, এই বিস্তারিত উল্লেখ করে তারা আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আমাদের মামলার তদন্ত অব্যাহত আছে, আমরা তদন্ত করছি এবং আমরা মনে করি এটি একটি সাকসেস স্টোরি। দর্শক, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এই মুহূর্তে যমুনায় ব্রিফিং করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে ন্যায় বিচারের একটি ধাপ আমরা আগাচ্ছি, কিন্তু এর পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের পাশাপাশি সারা দেশে যে মামলাগুলো হয়েছে, জুলাই শহীদ পরিবারদের পক্ষ থেকে, আহতদের পক্ষ থেকে, সেই মামলাগুলোর বিষয়ে সরকারের কি পদক্ষেপ। আমরা দেখতে পাচ্ছি পত্রিকায় যে জামিনে আসামিরা ছাড়া পাচ্ছেন এবং তারা শহীদ পরিবার এবং আহতদেরকে হুমকি দিচ্ছে। ফলে সেই জায়গায় শহীদ পরিবার, আহতদের নিরাপত্তা এবং বিচারের একটা রোড ম্যাপ আমরা চেয়েছি, যে নির্বাচনের আগে যাতে বিচারের একটা রোড ম্যাপ প্রকাশ করা হয়। যে প্রায় 800টা দিকের মতো মামলা হয়েছে, এই মামলাগুলোর এখন অবস্থা কি এবং সেগুলো কিভাবে পরিচালিত হবে, কতদিনের মধ্যে সেটা কোন প্রক্রিয়া সম্পন্ন হবে। দ্বিতীয়ত, আমরা জুলাই সনদ নিয়ে কথা বলেছি। যেহেতু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি সেখানে অংশগ্রহণ করে নাই, ফলে আমরা আমাদের অবস্থান সরকারের কাছেও তুলে ধরেছি, ঐক্যমত্য কমিশনের কাছেও আমরা তুলে ধরেছি। আমরা সেই কথাগুলো পুনর্ব্যক্ত করেছি যে জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি, যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হিসেবে উনিই জারি করবেন। কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা,
সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে, সেটা প্রেসিডেন্ট চুপ্পুর নাই। ফলে সাংবিধানিক আদেশ যেটা সংবিধান বহির্ভূত হিসেবে দেওয়া লাগবে, সেটা কোনোভাবেই প্রেসিডেন্ট চুপ্পু দিতে পারবে না, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। সেটার আইনি এবং রাজনৈতিক কারণ আমরা ওনার কাছে তুলে ধরেছি। দ্বিতীয়ত নোট অফ ডিসেন্টের বিষয়টা আমরা বলেছি, নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না। সবাই এই বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে। জুলাই সনদ যেই বিষয়গুলোর উপর রচিত হয়েছে সেটাই পুরোটা গণভোটে যাবে এবং গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে পরবর্তী সংসদের একটা গাঠনিক ক্ষমতা থাকবে, যার ফলে তারা একটি সংস্কারকৃত একটি নতুন সংবিধান তৈরি করবে। এই পুরা প্রক্রিয়ার সাথে যদি সরকার ঐক্যমত কমিশন সুপারিশ দিবে, সরকার সেই অনুযায়ী কী সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করে আমরা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টি বিবেচনা করব। এটা সরকারের কাছে আমরা আমাদের দাবি জানিয়েছি এবং এই দাবিগুলো যাতে বিবেচনা করা হয় এবং সরকার যাতে সেই পথে সেইভাবে যৌক্তিকভাবে এই জুলাই সনদ বাস্তবায়নে আগায় সেই বিষয়ে আমরা জোর দাবি জানিয়েছি। দ্বিতীয়ত আমরা নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি। নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া, নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না, এটা স্বচ্ছ হচ্ছে না এবং নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কার্যক্রম করার কথা ছিল সেটা করছে না। কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কোনো দলের প্রতি বিমাতাসুলভ আচরণ তারা করছে। পুরো বিষয়টা নির্বাচন কমিশন নিয়ে আমরা বলেছি। বিগত সময়গুলোতে নির্বাচন কমিশন যেই পদক্ষেপগুলো নিয়েছে সেখানে কিভাবে তাদের পক্ষপাতিত্ব ফুটে উঠেছে সেই বিষয়ে আমরা বলেছি। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন যদি না হয় এর দায় সরকারের উপরও আসবে। ফলে আমরা সরকারকে সেই বিষয়টি অবহিত করেছি এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া প্রয়োজন। তৃতীয়ত আমরা হচ্ছে জনপ্রশাসন এবং উপদেষ্টা পরিষদ বিষয়ে কিছু বক্তব্য দিয়েছি যে জনপ্রশাসনে যেভাবে বদলি পদায়নগুলো হচ্ছে সেটা আসলে কিসের ভিত্তিতে হচ্ছে, সেক্ষেত্রে নিরপেক্ষ এবং যোগ্যতার ভিত্তিতে পদায়ন হচ্ছে কিনা। কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে প্রশাসনের বিভিন্ন ভাগবাটোয়ারা হচ্ছে। বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপিডিসি এগুলো ভাগবাটোয়ারা করছে এবং নির্বাচনের জন্য তারা সেই তালিকা করছে, সরকারকে সেগুলো দিচ্ছে এবং উপদেষ্টা পরিষদের ভিতর থেকেও সেই দলগুলোর সাথে সেই ব্যাপারে সহায়তা করছে। ফলে এইভাবে চললে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। ফলে সরকার যাতে নিরপেক্ষভাবে ফাংশন করে এবং উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্টতাগুলো রয়েছে, অদক্ষতা, দুর্নীতি এবং রাজনৈতিক দলীয় পক্ষপাতের, তাদের বিষয়ে যাতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন। এবং আমরা বিসিএস নন ক্যাডার যে বিধিমালা সেটি নিয়েও আমরা আমাদের বক্তব্য দিয়েছি। সে বিষয়ে সার্জি সালাম আপনাদের সামনে একটু কথা বলব। 2024-এর আমাদের 2024 সালের ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের শুরুটা হয়েছিল যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন দিয়ে, যেখানে সর্বপ্রথম রাজপথে নেমেছিল আমাদের চাকুরি প্রত্যাশী ভাই এবং বোনেরা। তো সেই জায়গা থেকে আমাদের কাছে তাদের যৌক্তিক দাবিগুলো সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেগুলো নিয়ে সবসময় কথা বলে এসেছি। আজকেও আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মাঝে তাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যেটি নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ সংশোধন বিধিমালা 2025, যেটা মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরের এবং অনুমোদনের জন্য এবং গেজেট প্রকাশের জন্য অপেক্ষমান। আমরা সে বিষয়ে আমাদের এনসিপির পক্ষ থেকে অনুরোধ করেছি যেন সেটা খুব দ্রুত করা হয়। তিনি কথা দিয়েছেন যে এটা তার টেবিলে আসার সাথে সাথে আমরা প্রত্যাশা করছি আগামী সপ্তাহের মধ্যেই এটি অনুমোদন পেয়ে যাবে। পাশাপাশি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পিএসসিতে 43তম বিসিএসের যে নন ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচিত পদসমূহে যেগুলো রয়েছে নন ক্যাডারের, সেগুলোতে যেন দ্রুততম সময়ে এই তাদের সুপারিশের জন্য প্রস্তাব করা হয়। আমরা সেটা বলেছি কারণ এটা
বিশাল বড় একটা আমরা মনে করি যে নৈতিকভাবে অন্যায় করা হয় যোগ্য মানুষদের সাথে। একজন মানুষ এবার শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে, পরের বার তিনি অন্য একটা ক্যাডার প্রত্যাশায় যখন আবার পরীক্ষা দেন কিন্তু পুনরায় শিক্ষা ক্যাডার পান, তখন তিনি সিনিয়রিটির জন্য পূর্বের ক্যাডারেই থেকে যান, শিক্ষা ক্যাডারেই আগের যে নিয়ম সেটাতেই থেকে যান। দুইটা সমস্যা হয়, এক, ওই মানুষটি নতুন করে যে পদটি পেয়েছিলেন ওই পদটি খালি থাকে, এবং তারপরেই যে যোগ্য মানুষটি ছিল তিনি ওই পদটা থেকে বঞ্চিত হন। বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে কাল। এই ম্যাচে জয় তুলে সিরিজ নিশ্চিত করতে চায় দুই দলই। মিরপুরে এই ম্যাচেও থাকবে স্পিনিং পিচ। অপরিবর্তিত একাদশ নিয়ে টাইগারদের মাঠে নামার সম্ভাবনা বেশি। দুপুর 1:30টায় শুরু হবে এই ম্যাচ। তৃতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন নেই, কিন্তু তারপরও সকালে এক ঝাঁক ক্রিকেটার হাজির মিরপুরে। ওয়ানডে স্কোয়াডে থাকা পেসার শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, জাকের আলী, তানজিদ তামিম, শামীম পাটোয়ারিরা এসেছিলেন অনুশীলনে। এক কথায় একাদশের বাইরে থাকা অধিকাংশ ক্রিকেটারই ঝালাই করেছেন নিজেদের। তবে তাদের সাথে যুক্ত হন লিটন দাস, পারভেজ ইমন, মোহাম্মদ সাইফুদ্দিনরা। এরা কেউই ওয়ানডে স্কোয়াডের অংশ নয়। তখনই অনুশীলনকে টি-20 সিরিজের প্রস্তুতি বললেও খুব একটা ভুল বলা হয় না। সবশেষ 2 ওয়ানডে সিরিজ মিস করা লিটন সাইড স্ট্রেন ইঞ্জুরি মুক্ত হয়ে ফিরছেন টি-20 দিয়ে। তবে এদিন ক্রিকেটারদের সাথে অনুশীলনে ছিলেন না হেড কোচ সহ আরও অনেক কোচিং স্টাফ। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর পেস বোলিং কোচ শন টেইট এসেছিলেন মাঠে। তবে তাই বলে ওয়ানডে সিরিজের ভাবনা ছেড়ে দিয়েছে দল, সেটা ভাবার সুযোগ নেই মোটেও। কারণ হোয়াইট ওয়াশের সুযোগ মিস করলেও শেষ ম্যাচে জয় তুলে ট্রফির পাশাপাশি র্যাঙ্কিংয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যোগ করতে চায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে হারের পর বাংলাদেশের রেটিং পয়েন্ট 74 আর ক্যারিবিয়ানদের পয়েন্ট 80। তবে শেষ ম্যাচে জয় পেলে মিরাজদের পয়েন্ট হবে 76 আর হোপদের 79। আবার হারলে রেটিং পয়েন্ট বাংলাদেশের কমে হবে 73 আর ওয়েস্ট ইন্ডিজের বেড়ে হবে 81। মিরপুরে তৃতীয় ম্যাচেও হবে একই ধরনের উইকেট। তবে আগে ব্যাটিং করে জয় পেতে হলে 250-র কাছাকাছি স্কোর করতে হবে। স্পিনিং ট্র্যাকে সাফল্য পেতে সেট ব্যাটারদের বড় ইনিংস খেলাটা খুব জরুরি। সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। তবে শেষ মুহূর্তে বদল হলেও সর্বোচ্চ একটি পরিবর্তন আসতে পারে, এমনটাই গুঞ্জন বিসিবি পাড়ায়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। সিলেটে এক আসনে প্রচারণা শুরু করলেন মনোনয়ন প্রত্যাশী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। দুপুরে হযরত শাহজালাল মাজার জিয়ারত শেষে গণসংযোগে নামেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। এ সময় তার সাথে অংশ নেন দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা। পরে একটি মিছিল দরগা গেট থেকে বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। সাবেক এই মেয়র বলেন, সিলেট এক আসনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে চান তিনি। সিলেট একজন প্রার্থী হিসাবে আমি আমার দলের কাছে প্রার্থী, দল যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তে থাকবো। আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে শেষ হয়েছে। ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে চ্যাম্পিয়ন হচ্ছে আশুলিয়ার গাজীরচট হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ফুটবল টিম প্রথমে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়, পরে জেলা পর্যায়ে এবং শেষে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ নিয়ে গঠিত পদ্মা অঞ্চলেও চ্যাম্পিয়ন হয়েছে তারা। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আশা প্রকাশ করেন, জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবে বিদ্যালয়টি। এর আগে 17 সেপ্টেম্বর শুরু হয় চলতি বছরের গ্রীষ্মকালীন প্রতিযোগিতা। জাতীয় পর্যায়ের খেলা বৃহস্পতিবার শুরু হবে। 27 অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা। তাই পশু খাদ্যের দাম ও নিরাপদ খাবার নিয়ে প্রয়োজন কঠোর মনিটরিং, বলেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, পশু খাদ্যের দাম নিয়ন্ত্রণ করা না গেলে ডিম ও মাংসের দামও নিয়ন্ত্রিত হবে না, ফলে খামারিরাও ন্যায্য মূল্য পাবে না। পরে ইলিশ ইস্যুতে তিনি বলেন, দেশের প্রেক্ষাপট, গবেষণা জেলেদের সমন্বয়ে ইলিশ আহরণের নিষেধাজ্ঞার সময় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানে কারিগরি সেশনে সর্বমোট 30টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এছাড়াও বিএলআরআই এর চলমান বিভিন্ন গবেষণার উপর মোট 61টি পোস্টারও প্রদর্শন করা হয়। পশু খাদ্যের দাম কমাতে না পারলে
আমরা কিন্তু মাংসের দাম কমাতে পারবো না, ডিমের দাম কমাতে পারবো না। আর যেটা আরো কষ্টকর, যেটা যে খামারিরাও কিন্তু আসলে ন্যায্য দামটাও পাবে না। এটাতে আমরা চিন্তা করছি যে এটাতে নীতি নির্ধারণী পর্যায়ে এটা আমরা আলোচনা করব। গোপালগঞ্জে পৌরসভা কর্তৃক গত এক সপ্তাহ ধরে বেওয়ারিশ কুকুর হত্যার অভিযোগ অস্বীকার করেছে পৌর কর্তৃপক্ষ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেওয়ারিশ কুকুর হত্যার ছবি ছড়িয়ে পড়ে। একাধিক সূত্রে জানা যায় পৌর এলাকার বিভিন্ন স্থানে কুকুর নিধন করা হচ্ছে, আর সেখানে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের দেখা যায়। বিষয়টি পৌর কর্তৃপক্ষ অস্বীকার করে বলেন এ ধরনের কোনো কর্মসূচি পৌরসভা থেকে নেওয়া হয়নি। গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল বলেন, কুকুর নিধনের উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তিনি আরো বলেন, যারা আইন অমান্য করে বেওয়ারিশ কুকুর হত্যার সাথে জড়িত তাদের চিহ্নিত করতে এরই মধ্যে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজার নির্মম মানবিক বিপর্যয় নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক রামগোপাল ভার্মা। সোমবার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করেন। তিনি লেখেন, ভারতে বছরে একদিনই দীপাবলি হলেও গাজায় প্রতিদিনই দীপাবলি। এ নিয়েই বিশ্বজুড়ে বইছে সমালোচনার ঝড়। আনন্দ ও আলোর উৎসব দীপাবলির সঙ্গে গাজার উপর অবিরাম ইসরায়েলি বোমাবর্ষণকে তুলনা করায় এই মন্তব্যকে নির্মম, সংবেদনহীন ও চলমান গণহত্যার প্রতি উপহাস হিসেবে দেখছেন অনেকে। বয়কট আরজিভি ও জাস্টিস ফর গাজা সহ বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করে রামগোপাল ভার্মার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। পোস্টটি মুছে ফেলার এবং ঘৃণাত্মক বক্তব্যের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। উগান্ডায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় অর্ধশত মানুষ। বুধবার মাঝরাতে কাম্পালা গুলু মহাসড়কে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিহত হন অন্তত 46 জন, আহত হন আরও অনেকে। উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয় তাদের। প্রাথমিক তদন্তে জানা যায়, বিপরীত দিক থেকে আসা 2টি বাস একে অপরকে অতিক্রম করতে গিয়ে লরিও একটি গাড়িকে পাশ কাটানোর চেষ্টা করে। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় বাসগুলো। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউয়েরি মুসেভেনি। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।